শুনশান সেই গলি দিয়ে যাওয়ার সময় ততক্ষণে বৃষ্টির ফোঁটা পড়ে গিয়েছে। আমি খুব দ্রুত গতিতে বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, আর ওদিকে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। আজকে নির্ঘাত বাড়িতে গেলে আমার খবর আছে, কারণ চাচি নিশ্চয়ই আমাকে ধরে মারবে অথবা কথা শোনাতে ছাড়বে না। আমি খুব দ্রুত গতিতে বাড়ির দিকে যেতে শুরু করলাম, কারণ আমাকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে, না হলে আজকে কোনো রক্ষা নেই। বৃষ্টিতে প্রায় ভিজে গেলাম। ভিজে ভিজে বারান্দায় উঠতেই চাচি বলল কি যে, কোথায় গিয়েছিলি? আর মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করছিস? বাসায় রান্নাবান্নার কাজ রয়েছে, সারাদিন বাইরে বাইরে ঘোরাঘুরি, তাই না? এসব করেই বোঝাস দিন কাটবে। চাচির এই কথা শুনে কিঞ্চিত মন খারাপ হলো, তবে এখন আর আগের মতো মন খারাপ হয় না, কারণ চাচি এখন এগুলো করাতে করাতে আমাকে অভ্যস্ত করে ফেলেছে। খানিক্ষণ বাদে আমার ফুফু ঘর থেকে বেরিয়ে এসে বলল, একদম ভিজে গেছিস, কোথায় গেছিলি তুই? আমি বললাম, এই তো আমার বান্ধবীর বাসায় গেছিলাম, একটু কথা বলতে, কাজ ছিল। তারপর আমার মাথা মুছামুছি দিতে বলল, তোর না কতবার বলছি এমন কোনো কাজ করবি না যার জন্য তোর চাচি বকে, দেখিস না তোর সাথে কিরকম খারাপ আচরণ করে। আমি তখন বললাম, ফুফি সেটা তো জানি, কিন্তু ওইখানে তো আমার যাওয়ার দরকার ছিল, কিন্তু কাকি এরকমভাবে আমার সঙ্গে খারাপ আচরণ করে কিসের জন্য আমি তো বুঝি না। ফুফি তখন বলে, চুপ কর, শুনলে আবার দেখা যাবে কি যে উল্টাপাল্টা কথা বলবে, বকাঝকা করবে, তোকেও করবে আমাকেও করবে, তুই যা, ঘরে যা। তাই বলে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পর চাচির সঙ্গে রান্নায় সাহায্য করতে লাগলাম। আমি রান্নাবান্না সাহায্য করে তারপর খাওয়া দাওয়া করে নিজের বিছানায় গেলাম। আমি আমার ফুফির সাথেই ঘুমাই। ফুফি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আমাদের এই বাড়িতে মোট 5 জন আমরা থাকি, মানে 5 জন বলতে বড় 5 জন। আমি, আমার চাচা চাচি, ফুফি এবং আমার চাচা চাচির আরও 3 সন্তান। আমার বড় বোন মানে হচ্ছে চাচাতো বোন, আর ছোট 2টা ভাই এবং একটা বোন রয়েছে। এই সকল মিলিয়ে আমরা এখানে থাকি। নিয়মিত চাচির বকা খাওয়া আর কাজকর্ম করা, সব মিলিয়ে এরকমভাবেই আমার জীবনযাপন কাটছিল। আমি মনে মনে ভাবছিলাম, সেদিন যদি আমার বাবা মা মারা না যেতেন, আমি যদি এখানে না আসতাম, তাহলে হয়তো আমার জীবন অন্যরকম হতো। আমারও বাবা মা ছিল। আমার বাবা খুব বড় একটা ব্যবসা করতেন, ছোটবেলায় শুনেছি, এখনও মাঝে মধ্যে শুনি যে বাবার ব্যবসা ছিল, তবে সেগুলো কোথায় গিয়েছে জানি না। খুবই স্বনামধন্য এবং সুপরিচিত একজন লোক ছিলেন আমার বাবা। আমার বাবা এবং আমার 2 ভাই বোন সঙ্গে আমার মা সেই রাতে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন। আমাদের যে ঘর ছিল সেই ঘরে একটা সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আমার পরিবারের সকলে মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে যাই, কারণ সেই সময় আমি ঘরের বাইরে ছিলাম। কিন্তু আমার এখন মনে হয়, সেদিন আমার আব্বা মা এবং পরিবারের সঙ্গে আমিও যদি মরে যেতাম, তাহলে হয়তো ভালো হতো, আমাকে এত দুঃখ পোহাতে হতো না। শুরুতে যখন আমি চাচির বাড়িতে এসেছিলাম, তখন চাচি আমাকে বেশ আদর যত্ন করত। আমি যখন এখানে এসেছিলাম তখন আমার বয়স ছিল 5 কি 6 বছর। ওই সময়টাতে চাচি আমাকে বেশ আদর যত্ন করতে, এমনকি চাচাও। কিন্তু আস্তে আস্তে কেমন যেন হয়ে যেতে লাগলো, তারা আমাকে মারধর করতে লাগলো। এমনকি আমার চাচাতো ভাই বোন যারা আছে, তারাও আমাকে মারধর করতে একদমই ছাড় দিত না। মানে আমার চুল ধরে টান দিত, এইটা ধরে টান দিত, আমার জামা ছেঁড়া ছিল সেই জামা ছেঁড়ার ভিতরে হাত দিয়ে টেনে আরও ছিঁড়ে ফেলতো। সব মিলিয়ে তারা এসব করে মজা পেত, এবং আমার এসব দেখে খুব দুঃখ লাগতো, খুব খারাপ লাগতো। আমি মাঝে মাঝে ভাবতাম যে এখান থেকে যদি চলে যেতে পারতাম, আমার কাছে খুব ভালো হতো। আমার বয়স যখন 8 বছর, তখন থেকেই চাচি কেমন যেন এরকম করতে শুরু করে। তারপর এর 1 বছর পর ফুফি আমাদের বাড়িতে আসে, মানে আমার ফুফিও ডিভোর্স হয়ে যায়। তিনি তখন আমার বাড়িতে চলে আসে এবং এখানে এসে আমার চাচার সঙ্গে থাকে আর কি, এবং চাচাও ফুফিকে তার বাড়িতে রাখে। তারপর থেকেই ফুফি এখানে আছে। বর্তমানে আমার বয়স 16 বছর। আমি এদের সাথে এখানে এরকমভাবেই থাকি। বাড়ির সমস্ত কাজকাম আমাকে দিয়ে করায়। এই বাড়িতে বোঝার মতো শুধুমাত্র একজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে আমার ফুফি, এবং সে আমাকে সমস্ত ধরনের সাপোর্ট করে। আমাকে তেমন পড়াশোনা করতে দেয়নি, ক্লাস 5-6 পর্যন্ত পড়েছি, হাই স্কুলে ভর্তি করায়নি। বলেছে কি যে হাই স্কুলে ভর্তি হওয়ার কি দরকার, সরকার যতটুকু ফ্রিতে পড়ানোর সুযোগ দিয়েছে ততটুকুই তোকে পড়াবো, এর বেশি পড়ানোর সামর্থ্য নেই আমাদের। তাই বলে আমাকে স্কুলে যেতে দেয়নি, আর আমি স্কুলে গেলে বাড়ির সমস্ত কাজ করতো কে, এই জন্য আমাকে স্কুলেই পাঠায়নি তারা, এবং বলেছে যে স্কুলে যাওয়ার দরকার কি, বাড়িতে থেকে বাড়ির কাজ করবি, আর দামড়া মেয়ে স্কুলে গিয়ে কী করবি। অথচ আমার চাচাতো বোন, সে তো আমার থেকে 2 বছরের বড়,
সে পর্যন্ত কলেজে যায়, স্কুলে যায়, আর আমার ছোট ভাই বোন যারা আছে চাচাতো তারাও স্কুলে যায়। তো সব মিলিয়ে এরকম পরিস্থিতি আমার সঙ্গে কেন ঘটে আমি জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগে। আমাদের পুরাতন একটা বাড়ি আছে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেই বাড়িতে আমার চাচা নতুন করে রং টং করে ভাড়া দিয়েছে এবং সেখান থেকে কিছু পরিমাণ টাকা আসে। সেই টাকা দিয়ে চাচা কি করে জানি না। পাশাপাশি আমার ফুফির মুখে শুনেছিলাম আমাদের নাকি অনেক বড় ব্যবসা ছিল, কিন্তু সেই ব্যবসা কোথায় গিয়েছে জানি না। আমার নানি বাড়ির কেউ আমাকে নিতে আসেনি, কারণ আমার আম্মা পালিয়ে বিয়ে করেছিল, যার কারণে আমার আম্মা মারা যাওয়ার পরে আমাকে কেউ দেখতে আসেনি বা কেউ নিতেও আসেনি। সব মিলিয়ে এরকম দুঃখবোধের ভিতরেই আমার জীবন কাটছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চাচির বকা শুনতে শুনতে আমার সারাদিন পার হলো। চাচি বলল কি যে কাজ করবে কে, এরকমভাবে বসে বসে খেলে কি হবে, তোকে কতদিন বসে বসে খাওয়াবো। ফুফি তখন বলল, আহা আপা হয়েছে ভাবি, হয়েছে তো, এত ওর উপর বকাঝোকা করেন কেন আপনি। তখন আবার চাচি আমার ফুফিকে সহকারে বকতে শুরু করলো, বললো নিজে তো এখানে এমনিই থাকে, কোনো কাজ কাম করে না, আবার নিজে কথা বলে। ফুফিরও মন খারাপ হয়ে গেল। আমি ফুফিকে বললাম, আচ্ছা ফুফি তুমি কোনো কথা বলো না, আমাকে দিয়ে যদি কাজ করায় ওরা শান্তি পায় তাহলে সেটাই করা, আর কিছু করার নেই। ওই দিন বিকেলবেলা হচ্ছে গিয়ে আমার চাচি আমাকে জানালো যে রাত্রেবেলা আমাদের বাড়িতে মেহমান আসবে, তো সেহেতু রান্নাবান্নার কাজ করতে হবে, তো সমস্ত কাজ আমাকে একাই করতে হবে। ফুফি আমার কাছে এসে সাহায্য করলো। প্রায় 7-8 পদের রান্না হবে, সমস্ত রান্নাবান্না আমরা দুজনে মিলেই করলাম। আর মেহমান যারা এসেছিল, চাচি চাচা এবং অন্যান্য সকলে সেই মেহমানদের সঙ্গে কথা বলছিল, আর আমি এবং ফুফি যেন রান্নাঘরে কাজই করে যাচ্ছিলাম। বেশ খানিক্ষণ পর সেই মেহমানদের খাবার দিতে যখন যাব, তখন আমার হাত থেকে অ্যাক্সিডেন্টলি একটা ডিনার সেটের প্লেট এবং একটা বাটি ছুটে মাটিতে পড়ে যায় এবং পড়ে গিয়ে সেখানে ভেঙে যায়। ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার চাচি তখন রেগে মেগে আমার কাছে আসে, এসে বলে, কি ব্যাপার, কি ভাঙলি? তখন দেখে একদম সে চিল্লাচ্ছে, চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। আমার শখের জিনিস এগুলো আমি খুব দূর থেকে আনিয়েছিলাম, এগুলো কেন ভাঙলি তুই? তাই বলে আমাকে সজোর একটা থাপ্পড় মারে। আমার ফুফি বলে, কি কি করছো ভাবি, ও তো বড় বড় মেয়ের গায়ে হাত দিচ্ছ কিসের জন্য এরকম? তখন ফুফি বলল, তুমি চুপ থাকো, তুমি এত কথা বলো কিসের জন্য? মানে তখন আমার এত পরিমাণ কান্না পেতে শুরু করে যে আমি একপাশে বসে কান্না করতে শুরু করি। ফুফি ততক্ষণে ওদেরকে খাবার দিচ্ছিল। আমার তখন মায়ের কথা খুব মনে হতে লাগলো, মা তুমি কোথায় মা? তুমি থাকলে হয়তো আজকে এরকমটা কখনোই হতো না, আমার জীবনে এরকম ঘটনা কখনোই ঘটতো না। তারপর বেশ খানিক্ষণ পর ফুফি এসে দেখে কান্না করতে করতে দেয়ালের সাথে হেলান দিয়ে ওইখানে আমি ঘুমিয়ে পড়েছি। কিন্তু ফুফি যখন ওইখানে প্রবেশ করে সঙ্গে সঙ্গেই আমার চাচি প্রবেশ করে বলে কি যে ওর আজকে কোনো খাবার নেই, ওর আজকে খাবার বন্ধ, আর ওকে ওকে বন্দি করে রাখবো আমি, ওর এত বড় সাহস আমার শখের ডিনার প্লেট ভেঙে ফেলেছে। তখন ফুফি বলে কি যে ও কি ইচ্ছা করে ভেঙেছে নাকি, ভেঙেছে হচ্ছে আমি। তখন ফুফি জানালো যে আমাকে শাস্তি দাও। চাচি বললো কি যে তুমি কে ভেঙেছে সেটা আমি ভালো মতোই জানি, আর তোমাকে তো শাস্তি দিবই, তোমারও খাওয়ার বন্ধ। ফুফি বলছে, কি বললো এটা, কি বললো? আমি আমার ভাইকে আজকে আসলে বলে দিব। কিন্তু যখন আমার কাকাকে আমার ফুফি বললো যে তোর বউ সব কথা বলেছে, তখন আমার কাকা একই কথা বললো কি যে হ্যাঁ ঠিকই তো বলেছে, তুই কাজকাম না করলে জিনিসপাতি ক্ষতি করবি, তা তোকে কি বলবে? তাই বলে ফুফি ভীষণ কষ্ট পেল এবং বলল যে এরকমটা বলতে পারলি তুই ভাই, আর তোর এইসব সমস্ত কিছু কোত্থেকে আসতেছে আমরা বুঝি জানি না, তাই না? তুই যে কাজকর্ম করতেছিস। একথা বলতেই তখন আমার চাচা ফুফিকে এসে বললো কি যে দেখ, তুই যদি বেশি কথা বলিস সেখান থেকে কিন্তু বের করে দিব তোকে। তখন ফুফি বললো কি যে তুই কী সব অকাম করিস সেটা আমি জানি না, তোর নামে মামলা করব আমি, আর এই ছোট্ট এতিম মেয়েটার প্রতি এরকম জুলুম করিস তোরা, ছোট্ট এতিম মেয়েটার সমস্ত সম্পত্তি খেয়ে তোরা বেঁচে আছিস। এটা তখন বলার সঙ্গে সঙ্গে চাচা এসে বললো কি যে কি বললে আবার বল, তোদের দুজনকে? তাই বলে আমাকে হাত ধরে ঘর থেকে টানতে টানতে বাইরে নিয়ে গেল আমার চাচি, এবং ঘরের ভিতরে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেল। তখন চাচা আর ফুফিকে কিছু বলল না, ফুফি তার নিজের ঘরে চলে গেল রাগ দেখাতে দেখাতে, আর আমাকে টেনে টেনে নিয়ে গেল বাইরের একটা জায়গায়। আমাদের ঘরের বাইরে একটা ছোট স্টোর রুম আছে, সেই স্টোর রুমের ভিতরে আমাকে নিয়ে বাইরে থেকে তালাবন্ধ করে দিল। বললো কি যে খবরদার যদি এখান থেকে বের হয়েছিস। আমি তখন ফুফি ফুফি বলে চিৎকার করতে শুরু করলাম। ফুফি আমার কণ্ঠ তো হয়তো শুনতে পারিনি, নিজের ঘরের ভিতরে চলে গিয়েছে। আমি প্রায় সারা রাত তার ভিতরে প্রায় গুমোটের মতো বসে রইলাম। আমার অন্ধকারে খুব ভয় লাগতো,
কারণ হচ্ছে অন্ধকার ভয় লাগারই কথা, আর এরকম একটা শুনশান জায়গায় এত পরিমাণ ভয় পেয়েছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। তখন আমার ভয়ে সেখানে ঘুম আসছিল না। আমি ফুফি ফুফি বলে চিৎকার করছিলাম, কিন্তু ফুফি হয়তো তার নিজের কক্ষে তখন শুয়ে পড়েছিল। আমাকে যে খাবার দিয়েছে কিনা বা আমি কোথায় আছি সেই বিষয়ে তার ভ্রুক্ষেপই ছিল না। হয়তো সে রাগবাগ করে নিজের কক্ষে চলে গিয়েছে। আমি তখন সেখানে ঘুমিয়ে পড়লাম, এবং সেখানে কখন যে ঘুম থেকে উঠেছে আমি বলতে পারবো না। পরের দিন সকালবেলা ফুফি আমাকে খুঁজে যখন দেখলো যে আমি ঘরের ভিতরে কোথাও নেই, তখন সে আসলে বুঝতে পারলো যে হয়তো আমি কোথাও চলে গিয়েছি। ফুফি আমাকে খোঁজার জন্য বাইরে গেল, এবং বাইরে গিয়ে অনেকটা খোঁজাখুঁজি করে আসার পর আমাকে পেল না। আমার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল, এবং এত পরিমাণ দুর্বল ছিলাম আমি যে আমি ওইখান থেকে কথাই বলতে পারছিলাম না। বেশ খানিকক্ষণ পর আমি জানলা দিয়ে ফুফিকে দেখে, একটা ফুটো দিয়ে ফুফিকে দেখে চিৎকার দিয়ে উঠলাম, ফুফি আমি এখানে, আমাকে এখানে আটকে রেখেছে। সঙ্গে সঙ্গে ফুফি গিয়ে সেটা দরজা খুললো। প্রথমে চাচির কাছে চাবি চেয়েছিল, কিন্তু দেয়নি। সে তালাটা ভেঙে আমাকে বের করলো, বললো কি যে তোদের সব কয়টাকে আমরা দেখে ছাড়বো, তোরা কি মনে করেছিস তোরা এরকম অত্যাচার করে পার পেয়ে যাবি? আমার টাকায় খাস, আমাদের টাকায় ঘুরিস, আবার আমাদের উপরেই আঙ্গুল তুলিস। তোদের সমস্ত কিছু যদি বন্ধ না করেছি তাহলে দেখিস। সঙ্গে সঙ্গেই ফুফি আমাকে নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে গেল। কারণ হচ্ছে আমাদের তো তখন হচ্ছে গিয়ে খাবার প্রয়োজন, এবং পেটে খাবার ছিল না, বাইরে কোনো জায়গায় গিয়ে খাবার খেতে হবে। বাড়ি থেকে বের হওয়ার পর আমাদের প্রধান কাজ ছিল হচ্ছে খাবার খোঁজা। ওদিকে আমার চাচা বাড়িতে এসে নাকি তোলপাড় করেছে, কারণ হচ্ছে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে সেটা নিয়ে। আমাকে বের করে দিলেই তাদের একটা বড় উদ্দেশ্য সাধন হয় না, কারণ আমি যখন নাবালিকা হব, আমি যখন বড় হব, প্রাপ্তবয়স্ক হব, তখন আমাকে দিয়ে তাদের বড় কাজ আছে। এবং এখন পর্যন্ত তারা শুধুমাত্র আমার উপরে নির্ভর ছিল, সেটা আমি পরবর্তীতে জানতে পারি। আমার চাচি যখন আমাকে বের করে দেয় তখন সে বেশ খুশি ছিল যে এরকমভাবে, কিন্তু আমার চাচা এসে আসল ফ্যাক্টটা যখন ধরতে পারলো তখন তারা আমাকে খুঁজতে বের হলো। কারণ হচ্ছে আমাকে তো যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, না হলে তো তাদের উদ্দেশ্য সাধন হবে না। আমার ফুফি আমাকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। বাইরে এসে তার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমরা হোটেল থেকে কিছু খাবার খেলাম। তারপর কোথায় যাবো বুঝতে পারছিলাম না। ফুফিরও এত ক্ষমতা ছিল না যে সে তার ক্ষমতা খাটিয়ে এই সমস্ত কিছু করবে। তখন ফুফি আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে গেল। মানে সে যেতে চাচ্ছিল যে তার কোনো এক ভাই বা আত্মীয় বাড়ি অমুক জায়গায় আছে, সেখানে সে নিয়ে যাবে। কিন্তু সেখানে যাওয়ার আগেই সন্ধ্যা হয়ে গেল। আমি এবং ফুফি একটা জায়গায় আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলাম। যে জায়গায় দিয়ে আমরা যাচ্ছিলাম তার বাড়ির পাশে, রাস্তার পাশে একটা বাড়ি ছিল, এবং সেটা ছিল একটা পরিত্যক্ত বাড়ি, একটা অন্যরকম পরিত্যক্ত বাড়ি যেখানে কেউ থাকে না, সম্ভবত কোনো রাজার বাড়ি। আমরা আশেপাশে তাকিয়ে সেই বাড়ির ভিতরে ঢুকে গেলাম। বাড়ির ভেতরটা ছিল সম্পূর্ণ পরিত্যক্ত এবং একটা জঙ্গলের ভিতরে। চারিদিকে দেখে মনে হচ্ছে এদিক দিয়ে কেউ রাত্রেবেলা যাতায়াত করে না। দিনের বেলা বাড়ির সামনে দিয়ে যাওয়ার ছোট্ট হাঁটার পথ আছে, তবে রাতের বেলা দিক দিয়ে যে কেউ যায় না সেটা আশেপাশে দেখেই বোঝা গিয়েছে। ফুফি এবং আমি সেখানে ভেতরে যখন গেলাম, চারিদিকটা বেশ শুনশান ছিল এবং খুবই স্যাঁতস্যাঁতে ছিল। কিন্তু আজকে রাতটা এখানেই থাকতে হবে। ততক্ষণে বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এই বৃষ্টির ভিতরে অন্য কোথাও আশ্রয় নেওয়ার মতো পরিবেশও নেই। এখানটাই হচ্ছে একদম আদর্শ জায়গা। সেহেতু ফুফি আমাকে বলল যে এখানে গেলেই সম্ভবত ভালো হবে, চল আমরা আজকে রাতটা এখানেই থাকি। আমি ফুফিকে বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের তো তখন রাত্রেবেলা ক্ষুধা লেগেছিল। আমাদের সঙ্গে দুটো রুটি ছিল, ফুফি হোটেল থেকে আসার সময় নিয়েছিল, এবং সেই রুটি দুটো ছিল খুবই ছোট, কারণ হচ্ছে আমাদের ক্ষুধার পরিমাণে অনেক ছোট। তো আমি যখন রাত্রেবেলা খাচ্ছিলাম, আমার তো খুব ক্ষুধা লেগেছে। ফুফি তখন আমাকে বলল যে দুটো রুটি তুই খেয়ে ফেল। আমি ফুফিকে বললাম তুমি কি খাবে? সে বলল আমার ক্ষুধা নেই। তাই বলে সে দুটো রুটি আমাকে দিয়ে দিল, এবং আমি খেয়ে ফেললাম। আমি খুব খারাপ লাগছিল এবং ঘুম আসছিল না, কারণ এরকম জায়গায় এর আগে কখনো থাকিনি। খুবই স্যাঁতস্যাঁতে এবং ভয়ানক জায়গা। আচমকা একটা অদ্ভুত আলো আমার দিকে ভেসে আসতে আমি দেখলাম। তখন আমি লাফ দিয়ে উঠে পড়লাম চিৎকার দিয়ে। ফুফি বলল কি যে কি রে, কি হয়েছে? আমি বললাম না কিছু হয়নি, কি হবে কিছু বুঝতে পারছি না। তখন আমি আবার ঘুমিয়ে পড়লাম। রাত তখন অনেক গভীর হবে, বাইরে স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে এবং বাইরে হালকা জ্যোৎস্নার আলো মনে হয় বের হয়েছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি খেয়াল করলাম আমি যেখানটা শুয়েছি তার থেকে অনেক দূরে বারান্দায় ঠিক আমার বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে, এবং সে আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। ছেলেটার পরনে রয়েছে একটা হাফ হাত শার্ট এবং নিচে কি অদ্ভুত জাতীয় একটা পাঞ্জাবির মতো প্যান্ট পরা, এবং মাথায় এক ধরনের মুকুট জাতীয় পরা। আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটার চোখ যখন জলজল করছে, আমি উঠে বসে তার দিকে তাকালাম।
শুরুতে দেখে ভয় পেলাম, তবে চিৎকার দিলাম না। তারপর ছেলেটা আমার দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসলো। আমার থেকে 1-2 বছর বড় হবে দেখে বোঝা যাচ্ছে। মুখে সবেমাত্র দাড়ি গজিয়েছে। সে আমাকে দেখে বলল, তুমি এখানে কি করছো? এইখানে তো কেউ থাকে না। তুমি কি কখন আসলে? কেন আসলে এখানে? আর তোমার সঙ্গে কে? আমি তখন বললাম যে আসলে আমাদের যাবার কোনো জায়গা নেই। আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বাবা মা কেউই নেই। আমি এতিম। এই কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আমার চাচা চাচির সঙ্গে থাকতাম এবং তেনারা আমাকে উপর খুব অত্যাচার করত। এই জন্য আমার ফুফি আমাকে সেখান থেকে নিয়ে চলে এসেছে এবং আমরা কোথায় যাচ্ছি জানি না, তবে আমরা আর সেখানে ফিরে যেতে চাই না। তখন সেই ছেলেটি বলল যে তুমি তোমার বাড়িতে ফিরে যাও এবং আমি তোমাকে কথা দিচ্ছি তোমার চাচি আর তোমাকে অত্যাচার করবে না এবং কোনো কিছু করবে না। তুমি কি আমার বন্ধু হবে? আমি তখন বললাম যে হ্যাঁ, তোমার বন্ধু হতে আমার কোনো আপত্তি নেই যদি তুমি আমাকে সাহায্য করো। তখন ও বলল কি যে আমি তোমাকে সাহায্য করবো অবশ্যই। আর তুমি কি জানো আমি কে? আমি তখন বললাম না, আমি তো জানি না তুমি কে। তুমি কে? আর তুমি এত রাত্রেবেলা এখানে কি করছো সেটাও তো প্রশ্ন। ছেলেটি তখন বলে উঠল, আমি হচ্ছি একটা জিন। এই কথা শুনে আমি খানিকটা ভয় পাবো, কিন্তু কোনো ভয় পেলাম না, কারণ আজ পর্যন্ত আমার সঙ্গে যেই মিশেছে সেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। একমাত্র এই ছেলেটাই আমাকে বলেছে সে নাকি আমাকে সাহায্য করবে, সেহেতু তার কাছ থেকে আমার ভয় পাবার কোনো কিছু নেই। আমি তখন বললাম জি আচ্ছা ঠিক আছে। ও তখন বললো যে আমাকে দেখে তোমার ভয় লাগছে না আমি যে একটা জিন? আমি তখন বললাম না, কারণ তুমি আমাকে বলেছো তুমি আমাকে সাহায্য করবে, সেহেতু যে সাহায্য করে সে কখনো খারাপ হয় না, তুমি নিশ্চয়ই ভালো হবে। তো ও তখন বললো যে হ্যাঁ আমি ভালো জিন এবং আমি তোমাকে দেখে এখানে এগিয়ে এসেছি, আমরা এখানেই থাকি। আচমকা তোমাকে দেখে আমার কেমন যেন তোমাকে সাহায্য করতে মনে হলো এবং মনে হলো যে তুমি হয়তো দুঃখী, তুমি হয়তো খাবার খাওনি, তোমার জন্য কি আমি খাবার এনে দিব? আমি তখন বললাম যে আমার ফুফি কিছু খায়নি, আমার ফুফির জন্য যদি খাবার এনে দাও তাহলে আমি খুশি হব। এই কথা বলতেই সে এক থালা খাবার আমার সামনে হাজির করলো। কিভাবে করলো আমি বলতে পারবো না। আমি তখন বললাম এটা কিভাবে আনলে? তখন ও জানালো যে আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি এবং এরকম ভাবে আমাদের অলৌকিক ক্ষমতা আছে। তাই বলে সেই এক থালা খাবার আমি নিয়ে ফুফির কাছে গেলাম। ফুফি তখন বলল খাবার কোথা থেকে নিয়ে আসলি? আমি তখন বললাম এখানের একজন আমাকে দিয়ে গেল, আমি একটু বাইরে গিয়েছিলাম। ফুফি আমাকে বলল এত রাত্রেবেলা তাকে খাবার কি দিয়ে গেল? আমি বললাম একজন দিয়ে গিয়েছে, তুমি খাও তো এত কথা না বলে। তারপর ফুফি পেট ভরে খেলো আমার সামনে এবং আমাকেও খাইয়ে দিল। দুজনে পেট ভরে খেলাম। এত খাবার ছিল যে এই খাবারগুলো খেয়ে আরো অনেকটা বেঁচে গেল। মাংস, পোলাও, রেজালা এবং নানান ধরনের ভালো খাবার। আমি ওকে ধন্যবাদ দিলাম। দূরে দাঁড়িয়ে থাকতে ওকে দেখেছিলাম আমি। ফুফি আমাকে বললো কিরে কার সঙ্গে কথা বলছিস? আমি তখন বললাম ফুফি কার সঙ্গেও না। পরের দিন সকাল হলো, আমরা সেখান থেকে বের হলাম। বের হয়ে আমরা বাড়ির দিকে যাব, হচ্ছে কি যেখানে যে ভাইয়ের বাসায় আমার ফুফি যেতে চেয়েছিল, আমার আরেক চাচার বাসায়। সেখানে যখন গেলাম আমরা খেয়াল করলাম যে সেখানে অলরেডি আমার ওই চাচা এবং চাচি এসে বসে আছে এবং আমরা বাড়ি থেকে বের হয়ে এসেছি। সেই জন্য আমার চাচা আমাকে দেখে বলল, আরে আম্মু তুমি এভাবে বাড়ি থেকে চলে এসেছো কিসের জন্য? তুমি আমাদের এখানে থাকবা না? আর আমার চাচিকে তখন ইশারা দিয়ে বললো ওর কাছে মাপ চাও, ওর সঙ্গে কেন খারাপ ব্যবহার করেছো? তখন আমার ফুফি বলল কি যে এখানে নাটক করতে আসছিস, ফালতু কথা বলতে আসছিস? তারপর ফুফি দেখলো যার কাছে সে এসেছে সেই বলতেছে চলে যেতে। সবাই দায়সারা কাজ করতে চায়, কিছু করার নেই। আমি ফুফিকে বললাম ফুফি চলো আমরা বাড়িতে ফিরে যাই, চাচা চাচি যেহেতু আসছে এখানে আমরা ফিরে যাই। চাচা এবং চাচি ভীষণ খুশি হয়েছিল যে আমি বলেছি যে ফিরে যাব, আর তাদের উদ্দেশ্যও তখন সাধন হয়। আমার ফুফির টুকটাক বিষয় জানতো যে আমাদের কিছু সম্পত্তি আমার বাবার রেখে যাওয়া আমার চাচা এবং চাচি নিজে ভোগ দখলে রেখেছে এবং সেই সম্পত্তিগুলো আমার নামে রয়েছে। এটা আমি আগে জানতাম না। আমি যখন বাড়িতে গিয়েছি তখনও জানতাম না। সেই জিন ছেলেটা বাড়িতে যাওয়ার পর হচ্ছে গিয়ে যখন আমি বাড়িতে গিয়েছিলাম ওই দিন রাত্রেবেলা জিন ছেলেটা হচ্ছে গিয়ে আমাকে দেখা দেয় এবং দেখা দিয়ে বলে কি যে ভালো আছো তুমি? আমি তখন বললাম জি ভালো আছি, তুমি ভালো আছো? ও তখন বললো হ্যাঁ, এবং আমাকে বললো যে কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি সমস্ত কিছু সমাধান করে দিব। এরকম করে প্রায় মাসখানিক সময় কাটলো। মাসখানিক আমার চাচি চাচা আর আমার বোনেরা তেমন কোনো অত্যাচার আমাকে করেনি। কয়েকদিন পরেই আমার বড় বোন যে ছিল তার বিয়ে ছিল এবং তার বিয়ের অনুষ্ঠান ছিল। তো বিয়ের অনুষ্ঠান থাকার কারণে সেখানে সমস্ত মেহমানরা আসবে এবং বোনের বিয়ে হবে। সে আমার থেকে 2 বছর বড় ছিল, তো সেহেতু
তার বিয়ের অনুষ্ঠান একটু অন্য রকমভাবে করা হলো, একটু ভালোভাবে করা হলো। তো বিয়ের অনুষ্ঠান করার পরে সমস্ত কিছু এরকমভাবে চলছিল। তো তারপর তার বিয়ে হয়ে গেল আর কি, এবং খুব ধুমধাম করে হয়ে গেল। এবং চাচি এরকম করে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতো না। ওই যে এখানে আসার পর ওই জিন ছেলেটাকে আমি আর 2-3 মাসে দেখতে পাইনি। তো যাই হোক, এরকম করে আমার চাচির হচ্ছে কি অত্যাচার তখনও শুরু হয়নি। সে আগের মতো এরকমভাবে করতো না। হয়তো বাসা থেকে পালিয়ে গিয়েছিলাম বা খারাপ ব্যবহার করেছিল, সেই কারণে হয়তো ওরকমভাবে করতো না, বা তাদের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের কারণে করতো না। তারপর হচ্ছে কি আমার ওরকম করে আস্তে আস্তে বড় হয়ে যায়। আরও তখন আমার বয়স 20 বছর, মানে ওই সময় থেকে আরও বেশ কিছু বছর সামনে কেটে যায়। তো 20 বছর বয়স। তো ওই সময় আমার চাচি তখন বলে কি যে আমার একটা ভাই আছে, সেই ভাইয়ের সঙ্গে তোকে বিয়ে দিব আমি। সেই ভাইটা হচ্ছে গিয়ে তার বউ মারা গিয়েছে, তার হচ্ছে একটা সন্তান আছে, তো তার সঙ্গে আমাকে বিয়ে দিবে। চাচি আমাকে সেটা বলল। তো ফুফি এই কথা শুনে রেগে গেল, বলল কি যে তার সঙ্গে বিয়ে দিবা মানে আমাদের মেয়ে কি ফেলনা নাকি? আর ও কি খুব অসুন্দরী নাকি যে তোমার বউ মারা ছেলে ভাইয়ের সঙ্গে বিয়ে দিবে? তখন চাচি বলল কি যে আমি যা বলবো তাই করতে হবে। আমাদের এখানে ও থেকেছে ছোটবেলা থেকে, আর ওকে মানুষ করেছে আমরা। ও আমাদের কথা শুনবে না, আমরা যা বলবো তাই শুনতে হবে ওকে। তখন আমার চাচি বললো কি যে ওর তাকে বিয়ে করতে হবে। তো পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানা গেল যে ওর ভাই হচ্ছে কি মাতাল, এবং বউ মারতো, বউকে অতিরিক্ত মারার ফলে অসুখ হয়ে হয়তো মারা গিয়েছে। এই জন্যই হচ্ছে কি সে আবার আরেকটা বিয়ে করতে চায়। তো এটা শুনে তখন আমি ভীষণ কষ্ট পেলাম। আমার চাচি তার আসল রূপ আবার দেখিয়ে দিল। আমার চাচি হচ্ছে গিয়ে তখন আমাকে আবার ওরকমভাবে টর্চার করতে লাগলো, অত্যাচার করতে লাগলো, এবং বললো কি যে কোনোভাবেই ওকে বিয়ে করতেই হবে এবং বিয়ে করে ওর সঙ্গে থাকতে হবে। তো ততদিনে আমি কিন্তু সাবালিকা হয়ে গিয়েছি, আমার বয়স 20 বছর হয়ে গিয়েছে। তো চাচিরা তখন জোর জবরদস্তি করে আমাকে তাদের দলে ফেরানোর চেষ্টা করতো, তাদের এর বিয়ের মাধ্যমে। তো সেটা আমি বুঝতে পারি আসলে। তো ওই দিন রাত্রেবেলা ওই জিনটা আমাদের বাড়ি আসে। বাড়ি এসে বলে কি যে তোমার উপর আবার বিপদ এসেছে মনে হচ্ছে, সেজন্য আমি এসেছি। শোনো, আমি অনেকটা খোঁজ খবর নিয়ে দেখেছি, আসলে তোমার চাচা এবং চাচি তোমার ভালো চায় না। এই যে তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, তোমাকে সেদিনকে নিয়ে এসেছিল, কেন নিয়ে এসেছিল সেটা তুমি জানো? আমি তখন বললাম না তো, জানি না তো। তো তখন সেই জিনটা আমাকে বলে যে তোমাকে নিয়ে এসেছিল শুধুমাত্র তোমার সম্পত্তির জন্য। তখন ঘরের ভিতরে হচ্ছে কি আমার সেই ফুফি চলে আসে। ফুফি আসার পরে আমি দেখে কি যে আমি কারোর সঙ্গে কথা বলতেছি। তখন ফুফি জিজ্ঞেস করে তুই কার সঙ্গে কথা বলতেছিস? তো আচমকা সেই জিনিসটা ফুফির সামনেও দৃশ্যমান হয়, এবং সেটা ছিল একটা ছেলে, এবং সেই ছেলেটার বয়স হচ্ছে কি একদম ইয়াং বয়সে একটা ছেলে। এবং সেটা দেখে আমার ফুফি ভীষণ ভয় পেয়ে আমাকে তখন কোলের বুকের ভিতরে জড়িয়ে নেয়। তো তখন ফুফিকে বলি যে তুমি ভয় পেও না, ও খুবই ভালো একটা জিন এবং আমাকে হেল্প করেছে, অনেকভাবে সাহায্য করেছে। তো তখন সেই জিনটা বলে যে ফুফি আপনি ভয় পেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আর আমি একজন ভালো জিন। মূলত হচ্ছে গিয়ে আমি সমস্ত খবর নিয়েছি। আপনার যে ভাই আছে সেই ভাই মূলত হচ্ছে গিয়ে সমস্ত সম্পত্তি আপনার বড় ভাইয়ের নামে ছিল, যে কিনা মারা গিয়েছে, মানে হচ্ছে গিয়ে ওর বাবা। তো তার সম্পত্তি হচ্ছে গিয়ে আপনার ছোট ভাই সে হচ্ছে গিয়ে এরকমভাবে ভোগ দখল করে রেখেছে। এবং আপনার বড় ভাইয়ের নামে প্রায় 3টা দোকান আছে বাজারে। সেই 3টা দোকানে যে টাকা পয়সা আসে, সেই টাকা ওই টাকা দিয়ে এই সংসার চলে। পাশাপাশি এই যে বাড়ি আছে, ওই বাড়িটা ভাড়া দিয়ে, ওই বাড়ির ভাড়ার টাকা দিয়ে এই সংসার চলে। সব মিলিয়ে আপনার ভাই তেমন কিছু করে না, ওই দোকানগুলো নিজে সামলায়, মানে হচ্ছে গিয়ে দোকানের ভাড়া উঠায় আর নিজে বাজারে গিয়ে আড্ডা দেয়। এরকম করেই তাদের জীবন ছোটবেলা থেকেই কাটছে, এবং এই সকলকে তার ছেলে মেয়েকে বড় করেছে। তো সব মিলিয়ে বলতে বোঝা যায় যে এই যে বাড়ি আছে, ওই যে বাড়ি ভাড়া দিয়েছে সেই বাড়িটাও ওর নামে, পাশাপাশি দোকানগুলো ওর নামে, আরও বেশ কিছু সম্পত্তি আছে গ্রামে। পাশাপাশি এই সম্পত্তিগুলোর জন্যই হচ্ছে গিয়ে আপনার ভাই, মানে হচ্ছে ওর চাচা তখন হচ্ছে গিয়ে ওকে এরকমভাবে এখানে রেখেছে, বা ওই দিনকে আপনার ছোটো ভাইয়ের বাসা থেকে নিয়ে এসেছিল এরকমভাবেই। তা না হলে কিন্তু ওর আনার কোনো কারণই নেই, বা কেন আপনাকে এখানে নিয়ে আসবে এরকমভাবে, বা এরকম একটা এতিম মেয়েকে এত বছর কেন পালবে? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমি এই সমস্ত কিছু খুঁজে বের করেছি এবং বুঝতে পেরেছি যে একমাত্র সম্পত্তির লোভে এগুলো করেছে। আমার যতটুকু মনে হয় যে ওর চাচির যে ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথা চলছে, বা ভাইয়ের সঙ্গে, এটা না করে বরঞ্চ তোমাদের সেই পুরাতন বাড়িতে ফিরে যাওয়া উচিত, সেখানে গিয়ে থাকা উচিত, আমার যতটুকু মনে হয়। তো আমার ফুফি যখন এই বিষয়টা জানতে পারে, তখন আমার ভাইয়ের উপর প্রচণ্ড রেগে যায়, এবং রেগে কি বলে কি যে তোদের বাড়িতে থাকবো না, তোদের এত বড় ষড়যন্ত্র করেছিস, আমরা আমাদের বাড়িতে চলে যাব।
তাই বলে ফুফি হচ্ছে কি আমাকে নিয়ে ওদিনকে ওই বাড়ি থেকে বের হয়ে যায়, কারণ ওই মদখোর বা নেশাখোর ওই ভাইকে তো বিয়ে করবে না, আর আমি তো করবো না বিয়ে। আর আমি দেখতে এতটা খারাপও ছিলাম না যে আমার তাকে বিয়ে করতে হবে এবং চাচির কথা শুনতে হবে। তো তখন চাচি হচ্ছে কি আমাকে অনেক রিকোয়েস্ট করে থাকার জন্য যে না, তার সঙ্গে বিয়ে দেবো না, ভালো জায়গায় বিয়ে দিব। তো আমি তখন বলি যে চাচি শোনো, তোমার সমস্ত উদ্দেশ্য আমি বুঝে ফেলেছি, আর তুমি কিসের জন্য আমাকে এরকমভাবে আদর যত্ন করো মাঝে মধ্যে সেটাও বুঝে ফেলেছি। এরকম মেকি কান্না আমার কাছে কিনতে লাভ নেই। তাই বলে আমি আমাদের বাড়িতে চলে যাই এবং ওই বাড়িতে যে ভাড়াটিয়া ছিল সেই ভাড়াটিয়ারা তো বাসা ছেড়ে দিয়েছিল, বাসায় সময় খালি ছিল, বাঁচা গিয়েছিল। তো তখন ওই বাড়িতে আমরা উঠি এবং ওঠার পরে প্রথম রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এই বাড়িটা একসময় সুজলা সুফলা ছিল, আমার মা বাবা ছিল, তারা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আজকে আমার এই দিনটা দেখতে হতো না, এত কষ্ট করে জীবনযাপন করতে হতো না। সেই দিনগুলো খুব মনে পড়ে এবং মাকে খুব মিস করি। আমি তখন কান্না করতে লাগলাম যে মা বাবা তোমরা কোথায়, তোমরা থাকলে হয়তো এত কষ্ট করে আমার জীবন অতিবাহিত করতে হতো না। ফুফি তখন এসে দেখলো আমি যা কান্না করছি। তখন ফুফি বললো কি যে কান্না করছিস কিসের জন্য? আমি তখন বললাম যে আমার চাচা চাচি উদ্দেশ্য সাধনের জন্য আমার সঙ্গে এরকমটা করেছে এবং সমস্ত কিছু এরকমভাবে করবে আমি কখনো ভাবতে পারিনি। আর শুধুমাত্র সম্পত্তির লোভে ছোটবেলা থেকে তারা আমাদেরকে কত কষ্ট দিয়েছে, তাই না ফুফি? তখন আমার ফুফি বললো কি যে তুই খুব লক্ষ্মী মেয়ে, তোর কাছ সঙ্গে ভালো কিছু হবে, তুই চিন্তা করিস না। আর যে দোকানগুলো আছে সেই দোকানগুলো আমরা আদালতে মামলা করে নিয়ে নিব, আর যেহেতু তোর সম্পত্তি সেহেতু আদালতে মামলা করার সঙ্গে সঙ্গে তোকে দিয়ে দিবে। যেমন কথা ঠিক তেমন কাজ। এর পরের দিন গিয়ে আদালতে মামলা করা হলো এবং মামলা করার পরে সেই দোকানগুলো আমার বাবার নামে যেহেতু ছিল, তো সেহেতু ওই দোকানগুলো আমার নামে তখন হয়ে গেল, কারণ চাচা এতদিন ধরে ভোগ দখল করে খাচ্ছিলেন। তো একে তো বাসা ভাড়া সে পাচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে দোকানের সেই ভাড়াগুলো সে পাচ্ছে না। সব মিলিয়ে তার এক দুর্বিষহ জীবন কাটাতে শুরু করলো তারা। এদিকে আমি এনাদের সঙ্গে মিশে বা আমার ফুফির সঙ্গে থেকে একটা বিজনেস শুরু করলাম। এই বিজনেস করার জন্য ওই যে টাকা আসতো ভাড়ার টাকা, দোকানের ভাড়ার টাকা, সেই টাকা দিয়ে চলতাম এবং আমি এবং ফুফি খুব শান্তিতেই সেখানে ছিলাম। সব মিলিয়ে সেই জিন ছেলেটা আমাকে খুব বেশি উপকার করেছে এই কয়েকটা বছরে আর কি। আমার ফুফি যদি কোনো খারাপ কাজ করতো তখন তিনি হচ্ছে গিয়ে ফুফি না সরি আমার চাচি যদি কোনো খারাপ কাজ করতো, চাচির সঙ্গে যখন ছিলাম তখন চাচিকে উনি ওই জিনটা নানান ধরনের শাস্তি দিত আর কি, সেটা আমি বুঝতে পারতাম। তারপর সবসময় আমাকে হেল্প করার জন্য আমার সঙ্গে ছিল এবং যে কোনো সময় আমার সঙ্গে সে থাকতো এবং বলতো যে সে নাকি আমার বন্ধু। এবং আমি যখন ব্যবসা শুরু করি তখন সেই ব্যবসার আইডিয়া, ব্যবসা কীভাবে পরিচালনা করতে হয়, সমস্ত কিছু সে আমাকে হচ্ছে শিখিয়ে দিত। এমনকি আমার বিয়ের সময় প্লাস ওই যে আমাকে সমস্ত তথ্য দিল যে আমাদের দোকানপাট কোথায় কী আছে, কোথায় কী সম্পত্তি আছে, সব কিছু বুঝিয়ে নিতে। এই সমস্ত কিছু ওই মূলত হচ্ছে কি আমাকে খবর দিয়ে জানায় যে এরকমভাবে সমস্ত জায়গায় তোমাদের সম্পত্তি আছে। তো আমি তো তার প্রতি কৃতজ্ঞ ছিলাম। তো আমরা যখন ব্যবসা শুরু করার সময় আমাদের হচ্ছে গিয়ে টাকা পয়সা যা প্রয়োজন ছিল সেগুলো কিন্তু ওই দোকান থেকে আসতো এবং একটা খাবারের ব্যবসা শুরু করি, মানে হচ্ছে খাবার রান্না করে বাড়ি বাড়ি ডেলিভারি দিতাম। তো এরকম করে আমাদের ব্যবসা আস্তে আস্তে বাড়তে শুরু করে, বিশেষ করে মিষ্টির বানানোর একটা প্রক্রিয়া। তো ওই মিষ্টি বানানোর প্রক্রিয়া শুধুমাত্র ওই জিন ছেলেটার কারণেই এত ফেমাস হয়েছে, এত প্রসিদ্ধ হয়েছে। তো আমি ছোটোবেলা থেকেই শৌখিন ছিলাম কেক, মিষ্টি, এই সমস্ত জিনিস বানানোর এবং আমার ছোটো ভাই বোনদেরকে বানিয়ে খাওয়াতাম আমরা। তো সব মিলিয়ে হচ্ছে গিয়ে আমরা তখন সেগুলো বানিয়ে করতে শুরু করি। তো জিন ছেলেটা একদিন বলে যে আমাদের এখানে মিষ্টি শিল্প খুব আধুনিক এবং সকলে মিষ্টি খুব সুন্দরভাবে তৈরি করতে পারে এবং তুমি যদি চাও তাহলে আমি সেই মিষ্টির বিদ্যা তোমাদেরকে শিখিয়ে দিতে পারি। তো তখন সেই মিষ্টির বিদ্যা হচ্ছে গিয়ে আমাকে শেখায় যে এরকমভাবে মিষ্টি বানাতে হয়। তো আমি তখন সেই বিদ্যাটা তার কাছ থেকে শিখিয়ে হচ্ছে গিয়ে মিষ্টি বানানো শুরু করি এবং দেখতে দেখতে মাত্র কয়েক মাসের ভিতরে আমার মিষ্টি আশেপাশে এত পরিমাণ ফেমাস হয় যে বলে বোঝাতে পারবো না। তো ওই যে আমাদের যে 3টা দোকান ছিল ওদের মধ্যে থেকে একটা দোকান হচ্ছে কি আমি সম্পূর্ণ মিষ্টির দোকান করে ফেলি এবং সেখান থেকে আমাদের মিষ্টি খুব বেশি বিক্রি হতে শুরু করে। তো আস্তে আস্তে আমাদের ব্যবসা বড় হতে শুরু করে এবং আমিও 2-1 বছরের ভিতর বেশ খানিকটা বড় হয়ে যায়, আমার বয়স তখন 21-22 বছর হয়ে যায়। তো আমি হচ্ছে কি সব কিছু নিয়ে বেশ খুশি ছিলাম এবং বেশ আনন্দিত ছিলাম। তো জিন ছেলেটা সবসময় আমার আশেপাশে ঘোরাঘুরি করতো, আমার ফুফিও তখন কিছু বলতো না। তো একদিন হচ্ছে কি জিন ছেলেটা আসে আমার ফুফির সঙ্গে গল্প করছিল। তো গল্প করার পরে আমার ফুফি তখন বলে যে কী রে তুই এরকমভাবে ওর পেছন পেছন ঘোরাফিরি করিস, কেন করিস বলতো? তখন জিন ছেলেটার সঙ্গে আমার ফুফির আমাদের বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছিল আর ওর আমার সঙ্গে সবসময় থাকতো, আমাকে সবসময় হেল্প করতো, দোকানে হেল্প করতো, বাসায় হেল্প করতো, সব কিছু মিলিয়ে আমাকে হেল্প করতো। তো তখন আমার ফুফি এই কথা বলার পর
সে বলে কি যে এমনি। তখন ফুফি সত্যি সত্যি বুঝে ফেলে যে ছেলেটা আমাকে পছন্দ করে সেই শুরুর দিন থেকেই এবং সম্ভবত আমাকে ভালোবাসে। এই কারণে সম্ভবত সে আমার সমস্ত কাজ করে দেয় এবং আমাকে সমস্তভাবে হেল্প করেছে এবং সে ফুফির কাছে স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ, ও আমাকে পছন্দ করে এবং আমাকে বিয়ে করতে চায়। তো তখন ফুফি বলে কি যে তুই তো একটা জিন, তুই জিন হয়ে মানুষকে কীভাবে বিয়ে করবি? তো ওই মুহূর্তে তখন সে বলে কি যে ভালোবাসা মানুষ এবং জিন মানে না, আমি ওকে খুব ভালোবাসি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর আমি ওর সঙ্গে সারা জীবন থাকবো। যদিও আমাকে ভালো নাও বাসে, যদি ও আমাকে নিজের করে নাও পেতে চায়, তাও আমি ওর সঙ্গে সারা জীবন থাকবো। তো এই কথাটা আমি জানতাম না, কারণ ফুফি আমাকে কখনো বলেওনি আর ও আমাকে কখনো বলেনি। তবে আমার ওর প্রতি একটা অন্যরকম টান ছিল। মানে এটা শুরুর দিকে হয়নি, কিন্তু পরবর্তীতে হয়েছে। ওর প্রতি একটা অন্যরকম টান এবং ভালোবাসা আমার তখন চলে আসে। তখন আমি দেখা যেত কি যে ও যখন না আসতো তখন ওকে আমি মিস করতাম। আমি ফুফিকে বলতাম যে ও আসেনি, তো তখন ফুফি বলতো না। তো তখন আমাকে ফুফি হচ্ছে বলে যে ওই জিন ছেলেটা কেন আসে তোর কাছে জানিস? আমি বললাম কি যে না তো, কেন আসে? তখন ফুফি বললো যে ও তোকে পছন্দ করে, এই জন্য তোর কাছে আসে এবং তোকে হেল্প করছে সেই ছোট থেকেই এবং তোর সঙ্গে আছে। আমি তখন বুঝে ফেললাম যে সত্যি সত্যি জিন ছেলেটা আমাকে পছন্দ করে। তাই আমি বললাম ফুফি, আমি কোনোদিন বিয়ে করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এবার আমার কাছে মনে হচ্ছে যে ওই জিন ছেলেটাকে বিয়ে করা মনে হয় আমার উচিত হবে, কারণ আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি। ফুফি তখন খুশি হয়ে যায় এবং ওই রাত্রে জিন ছেলেটা যখন আসে তখন তাকে বলে যে ও তো তোমাকে বিয়ে করতে চাচ্ছে, তুমি কি বলো? তো জিন ছেলেটা তো একদম লজ্জায় অবাক এবং খুবই লজ্জা পেয়েছে। তো বলে কি যে আপনারা যদি চান তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি এখানে আপনাদের সঙ্গেই থাকবো এবং আমি ওকে বিয়ে করে ওর সঙ্গেই থাকবো। তবে এতদিন তো শুধুমাত্র আমি আপনাদেরকে দেখা দিয়েছি, আর আমি যদি ওকে বিয়ে করি তাহলে আমি এখানে একটা মানুষের বেশি আমাকে থাকতে হবে এবং মানুষের মতো করেই থাকবো, আপনাদের সঙ্গে থাকবো। তো ওই রাত্রেবেলায় হচ্ছে গিয়ে এক হুজুরকে ডেকে নিয়ে আসা হয় এবং ডেকে নিয়ে আসার পরে হচ্ছে গিয়ে আমার সঙ্গে ওই জিন ছেলেটার বিয়ে হয়। তবে হুজুর টের পায়নি যে আমার জিনের সঙ্গে একটা বিয়ে হচ্ছে বা জিন আমার তার সামনে বসে আছে, কারণ হুজুর ওই বিষয়ে তেমন কোনো বুদ্ধি ছিল না বা জ্ঞান ছিল না। তিনি বিয়ে পড়াতে পারতেন, শুধুমাত্র বিয়ে পড়াতে পারতেন। তো আমার সঙ্গে ওই জিন ছেলেটার ওই রাত্রেবেলা বিয়ে হয়। তো বাসর ঘরে ঢোকার পরে আমাকে ও বলে যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এবং আমি তোমাকে আজীবন এভাবেই আগলে রাখবো, যেভাবে ছোটোবেলা থেকে আগলে রেখেছি। সেই 15 বছর বয়স থেকে যেভাবে আগলে রেখেছি ঠিক সেরকমভাবেই তোমাকে আগলে রাখবো। তো আমি তখন বললাম যে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে যে জায়গা থেকে এই পর্যন্ত নিয়ে এসেছো। তুমি না হলে হয়তো আমরা জানতেই পারতাম না যে আমাদের কোথায় কোন সম্পত্তি আছে বা আমার চাচারা আমাদেরকে কীভাবে ঠকাচ্ছে। সব মিলিয়ে আমাদের হয়তো এরকম দুর্বিষহ জীবনই কাটাতে হতো, ওই মদখোরের সঙ্গে সংসার করা লাগতো। তারপর ও আমাকে বলে যে এটা আমার কর্তব্য ছিল এবং তোমাকে ভালোবাসি, সেই শুরু থেকেই আমি পছন্দ করি এবং ওই সময় থেকেই তোমার সঙ্গে আমি আছি, কারণ আমি তোমাকে ভালোবাসি এবং তোমার ক্ষতি আমার একদমই বরদাস্ত হয় না, তোমার দুঃখ কষ্ট কেন যেন আমার বরদাস্ত হয় না, যার কারণে আমি তোমার সঙ্গে সেই সময় থেকেই আছি। তারপর সেই জিন ছেলেটার সঙ্গে তো আমি সংসার করছি নিয়মিত। আশেপাশের সকলে জানে যে আমার জামাই আমার সঙ্গে থাকে এবং আমার ফুফি পর্যন্ত জানে যে সেটা একটা জিন, কিন্তু অন্য কেউ জানে না। তো এর মাঝখানে হঠাৎ করেই একদিন দুপুরবেলা আমি যখন দোকান থেকে বাসায় ফিরলাম, তো দেখলাম যে আমাদের ঘরের সোফার উপর আমার চাচা এবং চাচি বসে আছে। চাচা এবং চাচিকে দেখে আমি অবাক হয়ে গেলাম। বললাম, চাচা এবং চাচি আপনি এখানে? তো চাচা কোনো কথা বলছিল না, চাচি নিজেও কোনো কথা বলছিল না। ফুফি তখন বলল কি যে আপনারা এখানে কেন এসেছেন? আপনারা আমাদের উপর কম অত্যাচার করেছেন? কম অত্যাচার তো করেননি। আল্লাহর নিয়তি দেখেছেন, আল্লাহ এতিমের উপর কোনো জুলুম সহ্য করে না। আপনারা এতিমের উপর জুলুম করেছিলেন। আমি নিজেও একজন এতিম ছিলাম, আর আমার এই ভাইয়ের মেয়ে সেও তো একজন এতিম ছিল। তারপর যে পরিমাণ জুলুম করেছেন আপনারা। তখন আমার চাচি এসে আমার পা জড়িয়ে ধরলো, এমনকি চাচাও এসে আমার পা ধরতে গেল। আমি তখন বললাম, আরে আপনারা কি করছেন? আপনারা আমার বড় এবং মুরব্বী, এরকম করলে কি আমার সম্মান থাকবে? কি হয়েছে সেটা বলুন। তখন আমার সেই জিন জামাই বাইরে থেকে বেরিয়ে আসে, মানে সেও দোকানে ছিল, দোকান থেকে ঘরে আসে। আসার পরে তখন হচ্ছে গিয়ে আমার চাচি দেখে বলে কি যে এটা কি তোর জামাই? তো তখন সেই ছেলেটা বলে, জিন ছেলেটা মানে আমার জামাই বলে কি যে হ্যাঁ, কিন্তু আপনারা এখানে কি করছেন? আপনারা এত কষ্ট দিয়ে আর এখন এখানে এসে বসে আছেন আবার কষ্ট দেওয়ার জন্য নাকি? তো তখন চাচি বললো কি যে আমাদেরকে মাফ করে দেন, আপনারা মাফ করে দেন। আসলে আমাদের এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমাদের ছেলে মেয়ে আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। তার মানে আমার চাচাতো ভাই সে বিয়ে করেছে, বেশ কয়েক বছর হয়েছে এবং এই কয়েক বছরেই আমার চাচা এবং চাচিকে ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার অবশ্য কারণও আছে,
কারণ চাচা এবং চাচি তাদের ছেলেকে অনেক বখাটেভাবে মানুষ করেছে, অনেক বাজেভাবে মানুষ করেছে। এই ছোট এই ছেলেটা আমার উপর অনেকভাবে বাজে নজর দেওয়ার চেষ্টা করেছে অনেকবার। তো এরকমটা হবারই ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার চাচা এই বাড়িটা আমার ওই ছোট চাচাতো ভাই নামে লিখে দিয়েছিল, যার কারণে তাকে বের করে দিয়েছে। কারণ আমার চাচা তো এখন আর কোনো কাজ করেন না, আর যে কাজ করতেন দোকান ভাড়া দিয়ে চলতেন, সেই দোকান তো আমি নিয়ে নিয়েছি, আর যেহেতু এটা আমার সম্পত্তি ছিল। তো সেহেতু আমার চাচা তো এখন পথের ফকির, তার তো এখন আর তেমন কিছু নেই। চাচা তখন বলল কি যে তুই যদি আশ্রয় না দিস আমরা হয়তো না খেয়ে মরে যাব এবং রাস্তা আমাদেরকে ঘুরতে হবে। তো তখন আমি তাদেরকে বললাম যে চাচা, আপনারা আমার উপর যে পরিমাণ অত্যাচার করেছেন তাতে আপনাদের প্রতি আমার ক্ষোভ থাকাটা অবশ্যই উচিত, তবে আমি সেটা করব না। কারণ আপনারা ছোটবেলা থেকে আমাকে দেখেছেন, আমার বাবা মারা গিয়েছিল 5 বছর বয়স থাকতেই, তখন থেকে আপনাদের কাছে আশ্রয় দিয়েছেন এবং আপনাদের সঙ্গে রেখেছেন। এটাই কয়জন করে বলেন? সেজন্য আপনারা চাইলে এখন থেকে আমার কাছে থাকতে পারেন। তখনই ফুফি বলে কি যে কি বলছিস তুই ওকে এটা। আমি তখন বললাম না ফুফি, ওনারা থাকুক, ওনারা থাকলে আমাদের এই ঘর পূর্ণ হবে। আমার কেন যেন ওনাদেরকে খুব মিস করতেছিলাম যখন আমি এখানে চলে আসি, কারণ ছোটবেলা থেকেই তো চাচির হাতে খাবার খেয়ে বড় হয়েছি, আর চাচি যেভাবেই হোক আমাদেরকে তো দেখেছিল নাকি। তখন ফুফি বলল কি যে হ্যাঁ তা ঠিক আছে। তো আমার সেই জিন হাজব্যান্ড বলল কি যে হ্যাঁ চাচা এবং চাচি এসেছে, ওনারা থাকুক, ওনারা এখানে থাকলে হয়তো ভালো হবে আর আমাদের সংসারটা পূর্ণ হবে। তখন চাচা এবং চাচি খুশি হয়ে গেল, খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো, কারণ জড়িয়ে ধরারই কথা। আমি চাচা এবং চাচিকে এখানে আশ্রয় দিয়েছি। তো সব মিলিয়ে চাচা এবং চাচি তখন বেশ খুশি ছিল, আমার হাজব্যান্ডে ছিল সেও বেশ খুশি ছিল, এবং তখন বলল যে দেখো তুমি এত বড় মনের অধিকারী, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। তুমি ছোটবেলা থেকে খুব কষ্ট করে বড় হয়েছো, খুব অন্যরকমভাবে বড় হয়েছো। তোমার ফুফি তোমাকে বড় করেছে, তোমাকে কোরআনের শিক্ষা দিয়েছে, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া শিক্ষা দিয়েছে। সব মিলিয়ে তুমি আমার কাছে, এই জন্যই তোমাকে এত বেশি ভালো লাগে এবং তোমাকে এই জন্য এত বেশি ভালোবাসি। তারপর আমি বললাম যে হ্যাঁ আমার সঙ্গে সারা জীবন থেকো, এরকম আমাকে ছেড়ে তুমি যেও না। তুমি যদি না থাকতে তাহলে হয়তো আজ পর্যন্ত আমি এখানে কোনোদিন আসতে পারতাম না, আর আমার যে মিষ্টির ব্যবসা বড় হয়েছে এটা কখনো হতো না। আমার চারিদিকে এক ধরনের নামডাক এবং সুনাম হয়ে গেল, কারণ চারিদিকে আমার নামের মিষ্টি সকলে খায় এবং এই অঞ্চলে আমার মিষ্টি সবার থেকে সবচেয়ে ফেমাস হয়ে গেল এবং সকলেই আমার এই নামকরা দোকানের মিষ্টি খেতে শুরু করলো। সব মিলিয়ে আমার চাচা এবং চাচি ছিল বেশ খুশি এবং বেশ আনন্দিত ছিল। একদিন দুপুরবেলা হঠাৎ করে মাথা ঘুরে আমি পড়ে গেলাম। তারপর বাড়িতে ডাক্তার আসলো এবং ডাক্তার আসার পর বোঝা গেল যে আমার সন্তান আসতে চলেছে। আমি তখন বেশ খুশি ছিলাম। এই সন্তান আসার অনুভূতিটা আসলে খুবই অদ্ভুত, কারণ হচ্ছে ছোটবেলায় যখন আমার বাবা মা আমাকে রেখে চলে গিয়েছিল তখনও হয়তো তাদের মনেও এরকম অনুভূতি ছিল যে আমাদের সন্তানকে অনেক বড় করবে, কিন্তু পরবর্তীতে যখন আমি এরকমভাবে নিজের সন্তান পেটে নিয়ে বসে থাকি তখন আমার কাছে সত্যি অন্যরকম লাগে এবং মাতৃত্ব খুবই অদ্ভুত। এবং এই জীবন বোধহয় আমি চেয়েছিলাম, এত সুন্দর জীবন। আল্লাহ যেন আমাকে সারা জীবন এরকম সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। সব মিলিয়ে আমি এখন আমার হাজব্যান্ড এবং সকল পরিবার নিয়ে বেশ ভালোই আছি এবং ভবিষ্যতে যেন ভালো থাকতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়ার ফরিয়াদ করি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কন্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। জিনের গল্পগুলো শুনতে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর পাশাপাশি আপনারা কি ধরনের গল্প শুনতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, কমেন্ট না করে থাকেন, লাইক না করে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। সেই সাথে আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।